অপারেশন সিঁদুর, তা নিয়ে কথা বলতে গেলে সঙ্গে দরকার বিশেষজ্ঞদের। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আজ দুজন বিশেষজ্ঞকে, প্রাক্তন কর্নেল সুজিত দত্ত এবং প্রাক্তন কর্নেল সঞ্জয় ঘোষ। দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। আমি দুজনের কাছেই একটা প্রশ্ন রাখবো। প্রথমেই আমি চলে যাব উত্তরটা নেওয়ার জন্য সঞ্জয় ঘোষের কাছে। সঞ্জয় বাবু, আপনি একটা কথা বলুন, এই যে অপারেশন সিঁদুর আমরা বলছি, আমরা ইতিমধ্যে সকলেই জানি কেন হয়েছে, কি হয়েছে। এই অপারেশন সিঁদুর ভারতেই প্রথম এরকম অপারেশন করলো এমন নয়, এর আগে এরকম প্রচুর অপারেশন হয়েছে। সেই সমস্ত অপারেশনের থেকে এই অপারেশনটা আলাদা কোথায়? কেনই বা এত গুরুত্ব পাচ্ছে? এই অপারেশনটা আলাদা কারণ আমাদের দেশের ডক্ট্রিনটা বদলে গেছে। গত ডক্ট্রিন আমাদের আপডেটেড হয়েছিল 2010-এ, আর তারপরে আমরা সে ডক্ট্রিনে কাজ করছিলাম এবং সে ডক্ট্রিন আমাদের পারমিট করছিল এই ধরনের টেরর ইনসিডেন্ট হলে তার রেসপন্স ফ্যাক্টরটা এমনি এক একটা সিঙ্গেল স্ট্রাইক পারমিট করছিল, বালাকোট এক্সেট্রা। তাই সেই কারণে হয়েছে। যে আপাতত আমরা একটা চেঞ্জ দেখছি আমাদের রেসপন্সে এই ধরনের টেরর অ্যাক্টিভিটিসের জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং পৃথিবী পুরো উঠে বসে দেখছে ব্যাপারটা কি। এইটা আমাদের নতুন ডক্ট্রিন, যেটা এখনো লেখা হয়নি, হয়তো লেখা হলেও প্রমালগেট হয়নি, এবং এই ডক্ট্রিনটা আমাদের একটা কনফ্লিক্ট সিচুয়েশনে এনঅ্যাক্ট করে দেখালো ভারতবর্ষ যে এইটা আমাদের নতুন রেসপন্স টু থ্রেট পারসেপশন। এটা একটা সাংঘাতিক জিনিস এবং সত্যি এটা খুব সহজ নয়। যখন আমরা দেখছি খুব সহজ দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি যে কিছু এয়ারফিল্ড আমাদের ধ্বংস করা হয়েছে যাতে সে দেশের যে এয়ার পাওয়ার, বায়ু শক্তি, সেটা উড়তে না পারে। ওড়ার আগেই আমরা ডাউন করে দিচ্ছি, খুব সিম্পল। আচ্ছা, কিছু আমাদের হাই ভেলোসিটি ব্রহ্মোস টাইপের কিছু মিসাইলস দিয়ে আমরা কিছু ক্রিটিক্যাল স্ট্র্যাটেজিক কিছু টার্গেটস আমরা ডাউনগ্রেড করে দিয়েছি যাতে ওরা অ্যাজ আ নেশন রেসপন্স না দিতে পারে, চাইলেও না দিতে পারে। তাতে আমাদের থ্রেট পারসেপশনটা লো হয়ে যায়, প্লাস উই গেট আ কাইন্ড অফ আ ফেভারেবল এয়ার সিচুয়েশন ইন দ্য টেরিটরি ইন উইচ উই ওয়ান্ট টু অপারেট। বেশ, আমি এই প্রশ্নের সূত্র ধরেই আপনার কাছে যাব সুজিত বাবু, যে এই যে ধরুন 2001, 2008, 2016 নানা সময় আমরা এরকম এয়ার স্ট্রাইক দেখেছি। এই এয়ার স্ট্রাইক যখন হয়েছে, এখন আবার একটা নতুন আমরা অপারেশন সিঁদুর দেখলাম। এই এত বছরে আমাদের সেনাবাহিনীর শক্তিশালী হয়েছে অনেক, আমাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরো বেড়েছে, আমরা ডিফেন্সের দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়েছি। এই তফাৎটা কতটা চোখে পড়ছে? আপনি যেহেতু দীর্ঘ সময় এই পেশাতেই থেকেছেন, অনেক কাছ থেকে আপনি সেনাবাহিনী দেখেছেন, আপনার কি মনে হচ্ছে, মানে খোল নলচে কতটা বদলেছে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আর আমাদের যারা শ্রোতারা শুনছেন, 2001-এ স্মরণ করিয়ে দিই যে আমাদের পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল। তার বিফলে আমাদের পরাক্রম লঞ্চ হয়। প্রায় বছরখানেক মতন আমাদের সৈন্যবাহিনী পুরো ডিপ্লয়েড ছিল বর্ডারে। যুদ্ধে যাব করে শেষ পর্যন্ত যুদ্ধটা হলো না। তারপরে 2008-এ হলো, সবাই জানে, মুম্বাইতে। আর তারপরে 2016, 2019 আর তারপরে 2025-এ আমরা এই যা দেখলাম। 2001 আর 2008-এ পর তখন আমরা অনেক মানে সারা পৃথিবী জুড়ে যখন অনেক পলিটিক্যালি এবং বিভিন্ন ধরনের আলাপ হয়েছিল, তখন এই বক্তব্য রাখা হয়েছিল কি আমরা রেস্ট্রেন করব নিজেদের, আর হয়তো বা যুদ্ধ না করে আমরা যদি আমাদের যেখান থেকে এই জঙ্গিরা আসছে সেই জায়গা থেকে আমরা যদি ওদের থামানো যেতে পারে। কিন্তু আমরা দেখলাম যে এটা সফল হয়ে ওঠেনি। অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের আগের অনেক ভাবেই চেষ্টা করা হয়েছে। শেষ ফলে 2016 আর 19-এ আর 2025-এ যেটা আপনারা দেখছিলাম তফাৎ, ঠিকই বলেছেন আপনি, অনেক উন্নতি হয়েছে আমাদের ডিফেন্স তৈরিতে, ডিফেন্স ইকুইপমেন্টে, বিভিন্ন ধরনের, এবং ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারেও। আর এই শুধু পুরো ভারতবর্ষে জুড়ে হয়েছে। 2016-তে ওখানে যখন আমরা ল্যান্ড বেসড একটা অপারেশন করা হয়, যেটাকে উড়ি নাম দেওয়া হয়, হয়তো অনেক পিকচারটা সিনেমাটাও দেখেছেন। তারপরে 2019-এ এয়ার স্ট্রাইক করা হয়, তখন আমরা এলসি ক্রস করেছিলাম। আর 2025-এ আমরা এলসি বা আইবি ক্রস না করে আমরা, যেরকম আমার সহযোগী বললেন, যে এটা আমরা বিভিন্ন ধরনের ভাবে ওদের
ক্ষতিগ্রস্ত করতে পেরেছি। তো এই প্রমাণটা এই দিচ্ছে যে আমাদের টেকনোলজি যেভাবে গুরুত্বপূর্ণভাবে এগিয়েছে এটার কোনো তুলনা হয় না। হয়তো আমাদের শ্রোতারা জানেনই যে সারা পৃথিবী জুড়ে যে বিভিন্ন দেশ যারা এইসব টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করছে, আমাদের তুলনামূলকে প্রথমবার হলো যে ভারত নিজের যে মিলিটারি স্ট্রেংথ আছে, ক্যাপাবিলিটি আছে, ইকুইপমেন্ট গুলো আছে, যে তিনটো সৈন্যবাহিনী রয়েছে, যে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আলাদা আরো কমান্ড আছেন, যেগুলো ওরা একসাথে জুড়ে দেখাতে পেরেছে, এর তুলনা হয়তো আর আপাতত পৃথিবীতে এখন পর্যন্ত হয়নি। সঞ্জয় বাবু, আপনি বরাবরই এয়ার ডিফেন্সে কাজ করেছেন, অনেক কাছ থেকে দেখেছেন এরকম এয়ার স্ট্রাইক। আমাদের এই অপারেশন সিঁদুরে কি কি আকাশ প্রতিরোধ ব্যবস্থা আমরা ব্যবহার করেছি, বা বলতে পারি যে যেগুলো আমরা একেবারেই ব্যাটল প্রোভেন এভি হিসেবে ব্যবহার করে থাকি, সেগুলো কি? এয়ার স্ট্রাইকের কি কি নতুন জিনিসপত্র আমরা পেলাম যেগুলো আমাদের ডিফেন্সকে আরো শক্তিশালী করেছে? আপনার প্রশ্নটা এয়ার ডিফেন্স নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ এয়ার ডিফেন্স নিয়ে আমি নিজে এয়ার ডিফেন্সের অফিসার, 30 বছর এয়ার ডিফেন্সে আমি ছিলাম, তার সাথে অনেক অ্যাসোসিয়েটেড আমি কাজ ইন দ্য ইন্টেলিজেন্স, ইন এনএসজি। বাট কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে এয়ার ডিফেন্স কিন্তু কোনো স্পেসিফিক একটা, যেমন ইনফেন্ট্রি বা আর্মার বা আর্টিলারি, এয়ার ডিফেন্স ইজ এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি, যেটা আমাদের পুরো দেশের একটা রেসপন্সিবিলিটি আছে। এর কিছু কিছু জায়গাতে, যখন যে টেরিটরিটাতে ধরুন একটা এয়ারফিল্ড আছে যেটা এয়ারফোর্সের আন্ডারে, তার এয়ার ডিফেন্স তখন সেখানে মোস্টলি দ্য এয়ার ডিফেন্স ইজ দ্য বিগার ব্রাদার, দ্য এল্ডার ব্রাদার, বড় দাদা এয়ার ডিফেন্সের হচ্ছে এয়ারফোর্স। আচ্ছা, এবং তার এয়ারফিল্ডের চারিদিকে যে এরিয়াটা, ওটা একটা ট্যাকটিক্যাল এয়ার ডিফেন্স স্পেস। তার আন্ডারে যত এয়ার ডিফেন্স এলিমেন্টস আছে, ইনক্লুডিং আর্মি এয়ার ডিফেন্স, তারা ওদের আন্ডারে আসে, এবং এটা একটা নেটওয়ার্কড একটা রেসপন্সিবিলিটি। ধরুন যদি আজকে আমরা একটা কোনো বিচ বা ধরুন কোনো একটা হারবার, বন্দর আমরা অ্যাটাক করছি, তো তখন যেমন আর্মির এয়ার ডিফেন্স থাকবে, নেভির এয়ার ডিফেন্সও চলে আসবে। তখন একটা আমব্রেলা তৈরি হবে, একটা ছাতা তৈরি হবে, হ্যাঁ, ফ্রেন্ডলি ছাতা, যেখানে আমাদের ট্রুপসরা অপারেট করতে পারে। এটা ফেভারেবল এয়ার সিচুয়েশন বলার তৈরি করার জন্য এয়ার ডিফেন্স, নট অনলি ফর ডিফেন্স বাট অফেন্সিভ অলসো। এবারে আমরা দেখলাম অ্যাজ টু হোয়াট ইজ দ্য অফেন্সিভ ক্যাপাবিলিটি অফ অ্যান স্ট্রাকচার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে এখানে বলা উচিত, যাতে শ্রোতাদের একটু সুবিধা হবে পুরো ব্যাপারটা বুঝতে, সেটা হচ্ছে এই যে জঙ্গি, আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের দেশ তো খুব রেসপন্সিবল দেশ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের ইন্ডিয়ার একটা ইমপ্রেশন কি, ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যেটা পারমিট করে ইন্টারন্যাশনাল লজ, সেটা হচ্ছে হট পারসিউট, যে আমাদের দেশে কেউ এসে কিছু করলো, আমরা তাকে তাড়া করতে যে কোনো জায়গায় যেতে পারি। দ্য ওয়ার্ল্ড কমিউনিটি উইল সাপোর্ট। ওরা আজকে যদি চাঁদে চলে যায়, চাঁদে যাও। দেয়ারফোর আমাদের স্যাটেলাইটসও খুব স্ট্রং, অ্যান্টি স্যাটেলাইটস আর অলসো ওয়েল। আমরা মিসাইল নিয়ে কথা বলছি, আমাদের পুরো স্পেস ইনভলভড ইন এয়ার ডিফেন্স। কিন্তু আমি যদি আজকে রিভেঞ্জের ক্ষেত্রে যুদ্ধ সৈন্য নিয়ে নেমে পড়লাম, তাহলে কিন্তু ওটা সাপোর্ট পাবো না। এই সিচুয়েশনটাতে, ইভলভিং জিওপলিটিক্স এর ভেতরে আমাদের নতুন ডক্ট্রিন, যেটা নিয়ে আমি বলছিলাম, সেটা কনসিভড হয়েছে, এবং এবারেতে আমরা ওটাকে অ্যাক্টিভেট করে দেখালাম ইন আ কনফ্লিক্ট সিচুয়েশন অ্যাজ টু হাউ সাকসেসফুল ইট ইজ, বিকজ অফ মার্জার অফ 3 things. One is technology, second thing is capability, and the third thing is the man behind the machine. প্রত্যেকটা মেশিনের পেছনে যে সৈন্যরা আছে আমাদের, তাদের যে কাজ ওরা করে, হ্যাঁ, ভয়শূন্য চিত্ত নিয়ে দেশের সুরক্ষার জন্য, সেটা অতুলনীয়। পুরো পৃথিবী সেটা আজকে জয় জয়কার করছে। বেশ, আপনি তার মানে বলছেন যে আমরা প্রথম প্রত্যাঘাত করি না, আমরা প্রত্যুত্তর দিই। এটাই আমাদের নতুন ডক্ট্রিনে একটা, আমাদের ভারতবর্ষকে চিনিয়ে দেওয়ার মতো একটা জায়গায় আমরা পৌঁছেছি। এবং এই যে নতুন যে কনসেপ্ট, যেটা বারবারই সঞ্জয়বাবু বলছেন তার কথায়, সেই সূত্র ধরেই আমি আবারও সুজিতবাবুর কাছে যাব। সুজিতবাবু, এই যে নতুন ডক্ট্রিন, যেটা আমরা বারবার বিভিন্ন আলোচনায় তুলে আনছি, এই নতুন ডক্ট্রিনের তো একটা নিজস্ব ছন্দ আছে, যে ছন্দে সে প্রত্যাঘাত করছে। এবার আপনি আমাকে বলুন যে এই অপারেশন সিঁদুর মাত্র 45 মিনিট সময় লেগেছে আমাদের চরম প্রত্যাঘাতটা করে দিতে এবং বুঝিয়ে দিতে যে ভারতবর্ষ কোন জায়গায় নিজের ডিফেন্সকে নিয়ে গিয়েছে। এই পুরো অপারেশনটা দেখতে 45 মিনিটের হলেও এর নেপথ্য অনেক দীর্ঘ।
সেটা হয়তো 45 দিনেরও বেশি একটা অনুশীলন, চর্চা, 45 বছর ধরে একটা দেশকে তার পরিচিতি তৈরি করতে সাহায্য করে। আপনি এর নেপথ্য কাহিনীগুলো যদি আমাদের বলেন, একটা এরকম এয়ার স্ট্রাইক করতে গেলে কতটা ডেডিকেশন এবং অফিসারদের কতটা ইনভলভমেন্ট কত দিন ধরে লাগতে পারে? একদম খুবই অপূর্ব প্রশ্ন। ইনফ্যাক্ট কর্নেল সঞ্জয় যখন বললেন, মানে উনি যা বলেছেন একদম 100% একদম ঠিক বলেছেন। এই যে এয়ার ডিফেন্স যে প্রথমটা আমরা দেখতে পারলাম, সে আর্মিরই হোক কি এয়ারফোর্সেরই হোক বা নেভি সহ মিলিয়ে হোক, মানে এরকম প্রদর্শন ভারতবর্ষে যে করতে পারে এটা হয়তো কারো সীমার বাইরেই ছিল। আর এটা প্রথমবার যখন মানে কোনো ইকুইপমেন্ট যতক্ষণ যুদ্ধক্ষেত্রে না ওটার প্রোভেন হয়, পরিচয় দেওয়া যায়, তার তুলনামূলক করা যাবে না। পৃথিবীতে এখন পর্যন্ত যত এই যে টেকনোলজি ইউজ হয়েছে, আমরা বিশেষ করে দেখতে পারি এখন রাশিয়া ইউক্রেন ওয়ারই, এছাড়া তো আর এই টেকনোলজি এত ইউজ হয়নি। আর এই প্রথমবার হলো যে 4 দিনের 100 ঘন্টার লড়াইতে আমরা যা দেখলাম, যা এয়ার ডিফেন্স এবং মানে এয়ার পাওয়ার যেটা ইউজ হলো, এটার মানে সত্যি পুরো পৃথিবী এখন আলোচনা করছে। এখন এটা ডক্ট্রিন হিসেবে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কয়েকটা ব্যাখ্যা করেছেন কিভাবে এগুলো আগে যদি হয় এটাকে কিভাবে আগে নিয়ে যাবে। আর এর জন্য 40,000 কোটি আরো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন এমার্জেন্সি পাওয়ারও দিয়েছে, বিশেষ করে হয়তো যে এয়ার ডিফেন্সটাকে আরো মজবুত করার জন্য। কারণ সিঁদুর তো শেষ হয়নি, সিঁদুর এখন বিরতি আছে, কিছু বি হতে পারে। আর আমাদের সৈন্যবাহিনী যা করেছে, বিশেষ করে এয়ারফোর্স এবং এয়ার ডিফেন্স যেটা মিলে করেছে, মানে আমাদের নেভি আর আর্মিকে অতটা এখন পর্যন্ত কোনো ক্ষতি হতেই দেয়নি। তো এটা একটা বিরাট জিনিস, এটা হয়তো সাধারণ লোক বুঝতে পারছেন না। এটা 45 মিনিট কি 45 দিন নয়, এটা অনেক অনেক বছর ধরে আর অনেক কষ্ট করে এরা বানিয়েছেন। বিভিন্ন ধরনের লোক মিলে ট্রেনিং করেছে। আর যেটা কর্নেল সঞ্জয় বললেন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইকুইপমেন্ট যাই থাকুক না কেন, আমাদের অনেক দেশ আছে আমাদের আশেপাশে যাদের কাছে হয়তো বা ভালো ইকুইপমেন্টও হতে পারে, কিন্তু ইকুইপমেন্টের পেছনে মানুষ হচ্ছে গিয়ে যে আমাদের সোলজাররা যারা ইকুইপমেন্টটাকে ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন, কিভাবে মোটিভেশন আছে, লিডারশিপ কি আছে, এগুলো অত্যধিক ইম্পর্টেন্ট। আর ওটাই আজকে আমাদের সফলতার হয়তো মূল কারণ। সুদর্শন চক্র, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আমরা জানি যে সুদর্শন চক্র এই যুদ্ধ জেতার ক্ষেত্রে, বা আমরা যদি যুদ্ধ কথাটাকে উইথড্র করে বলি যে প্রতিরোধ, একটা উত্তর, এই উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা বড় জায়গা দখল করেছে সুদর্শন চক্র। যে জিনিসটা আমরা এতদিন শুধুমাত্র কাগজে পড়েছি, একটু একটু ওয়েবসাইট থেকে জানতে পেরেছি যে আমাদের এরকম একটা অস্ত্র আছে, এই প্রথম সেই অস্ত্রটা আমরা ব্যবহার করলাম। কতটা লাভ হলো আমাদের, কতটা উন্নত এই অস্ত্র, যদি একটু জানান আমাদের। নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং। সুদর্শন চক্র মানে S-400 সিরিজ। একটু ডিভিয়েট করে আপনার এর আগের প্রশ্নের যে একটা ইন্ট্রোডাকশন ছিল, সেটা তো আমি দুটো বক্তব্য কি রাখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্নটা একটু বলে রাখি যে আমরা কতটা এই প্রতিরোধ ব্যবস্থাতে আমাদের কত দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ শ্রম লুকিয়ে থাকে। প্লিজ বলুন। দেখুন, আমরা কিন্তু আর রেসপন্সিভ পাওয়ার নই যে কেউ কিছু করলে তখন আমরা রেসপন্ড করি। আমরা এখন যেটা পৃথিবীকে বুঝিয়েছি যে আমরা একটা থ্রেট পারসেপশনের উপরে রেসপন্ড করি নাকি থ্রেটের উপর। মানে হুমকি আসবে, তারপর উত্তর দেব, এমন নয়। মনে যদি হয় যে আমি হুমকি দেবো ভারতকে, ভারতবর্ষ কিন্তু সেটা জেনে যাবে। সেটা যদি আপনি পৃথিবীর যে কোনায় থাকুন, আপনাকে মারবে। এই জিনিসটা মানুষকে চমকে দিয়েছে পৃথিবী। এবং যে জায়গায় আমরা আজকে অপারেশন সিঁদুরের যে ফার্স্ট ফেজ, অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, চলছে। হ্যাঁ, দেখুন, আমাদের দেশ, আমাদের পার্শ্ববর্তী সব দেশ, কিছু দূরের দেশের সাথেও যুদ্ধে আছে। সেটা কিন্তু ওয়ার, এবং সে ওয়ারটার নানান স্কেল হয়। আমরা যখন ধুঁয়ো দেখতে পাই তখনই ভাবে যুদ্ধ, কিন্তু তা ঠিক নয়। ওয়ার নানান ভাবে হয়। তার মধ্যে একটা কাইনেটিক আর্ম হচ্ছে মিলিটারি। তাছাড়া আমাদের যে নেগোসিয়েশন করা, কথাবার্তা বলা, আমাদের নানান ফরেন, দ্য MEA এটসেট্রা আর দেয়ার ফর দ্য ডিপ্লোম্যাটিক আর্ম। তাছাড়া আমাদের পলিটিক্স আছে, তাছাড়া আমাদের আছে যেটা খুব বড় অস্ত্র আজকের দিনে, ইকোনমিক্স। হ্যাঁ, সেটা দিয়ে আমাদের দেশকে আমরা সুরক্ষা করি এবং আমাদের দেশ যাতে সমৃদ্ধি পায়,
বারবার সেটাই সেন্টার ফোল্ড। আমাদের জানতে হবে আমরা কি করি অ্যাজ এ নেশন। আমরা নেশনকে সমৃদ্ধি দেয়, আমাদের নেশনে যেন এডুকেশন হয়, প্রগ্রেস হয়, আমাদের নেশন যেন স্ট্রং হয় ইন অলওয়েজ, নট অনলি ইন দ্য মিলিটারি পয়েন্ট অফ ভিউ। এখন সেখান থেকে আমি চলে আসি। সো দেয়ারফর উই আর নট রেসপন্সিভ এনিমোর, উই আর প্রেজেন্টলি ট্রাইং টু ডু সামথিং উইচ উই অলওয়েজ ওয়ান্টেড টু ডু। এটা আমাদের মতো দেশ এর ডিজার্ভ করে এই ধরনের কাজ করা। কেউ যদি আমাদের দেশের প্রতি তাকায়, আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে তার কিছু একটা হবে। এই জায়গাটা, এই টেকনোলজি, এই উইলটা আমাদের এখন এসছে থ্রু অ্যান্ড ইনক্লুডিং দ্য পলিটিক্স। অ্যাজ এ নেশন উই আর ডুইং দিস। এটা একটা বিরাট ডক্ট্রিন। এই ডক্ট্রিনে মানুষ ঘাবড়ে গেছে। জেনারেলি ভাবতো যে ইন্ডিয়া ছড়ানো দেশ, একজন বললে 10 জন তার প্রতিরোধ করে, কিন্তু সেই জায়গাটাতে আমরা এখন নেই। অন ক্রিটিক্যাল ফ্যাক্টরস অফ ন্যাশনাল ইন্টারেস্ট আমরা কিন্তু সব এক জায়গায়। S-400 আমরা চেয়েছিলাম বহু বছর আগে। দ্যাট ওয়াজ ইন ওয়ে ব্যাক যখন মিস্টার পানেকর ওয়াজ আওয়ার ডিফেন্স মিনিস্টার, এবং তখন সেটা উনি কনভিন্সড হন অ্যান্ড দ্য প্রসেস ওয়াজ প্রসিডেড আপন। আমাদের সাথে ইন্টিগ্রেশনের একটা অ্যাডভান্টেজ ছিল যে রাশিয়ান ইকুইপমেন্ট আমাদের দেশে প্রচুর আসে, স্পেশালি ইন দ্য এয়ার ডিফেন্স সেক্টর। তাতে আমরা যে আমাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্কটা বানিয়েছিলাম, তো সেই সফটওয়্যারের মধ্যে ওদের ইন্টিগ্রেট করা থ্রু দ্য ECM পডস এক্সেট্রা, ওদের সিগনেচার বেসিক্যালি ধরে চলি যদি, তো ইট ওয়াজ নট ডিফিকাল্ট। S-400 বিং মোর ডিজিটাইজড ওয়াজ ইভেন সিম্পলার ফর ইন্টারফেসিং। আমাদের যে ইন্টারফেস করতে হয় প্রত্যেকটা ইকুইপমেন্টে, কম্পিউটারের মতো বা আপনার মোবাইলের মতো, সেই ইন্টারফেসিং ওয়াজ নট আ প্রবলেম। সো S-400 ওয়াজ ভেরি ইজি। The training on S-400 was even easier because the whole thing is a synthetic display. It has got AI, etc. AI assist or platforms আছে, and through therefore আমরা AI assist করে এই কাজগুলো করতে পেরেছি টু আ সার্টেন এক্সটেন্ট। এখন আমরা রাশিয়ার সাথে ওপেনলি বলে দেওয়া যায় যে S-500 আমরা ডেভেলপ করব। নাও আমরা যদি এটা ধরুন ইসরায়েলের আয়রন ডোমের সাথে তুলনা করি, তো আয়রন ডোমের মধ্যে নানান মিসাইলস আছে। S-400 কিন্তু একটা মিসাইল যেটা রেঞ্জ অনেক বেশি, তাই আমাদের থ্রেট পারসেপশনটা মানে জানার জন্য আমরা সেই রেঞ্জটা পাই থ্রু দ্যাট রেডার। কিন্তু তাছাড়া কি আমাদের হাই রেঞ্জের রেডার ছিল না? ছিল, কিন্তু সেম রেডার প্ল্যাটফর্মে টু এনগেজ দ্য টার্গেট ক্যাপাবিলিটি ছিল না। আজকে আমরা 400 কিলোমিটারে একটা টার্গেটকে দেখতেও পাচ্ছি এবং সেই প্ল্যাটফর্মে সেই রেডার দিয়ে আমরা এনগেজও করতে পারছি। ইফ নট দ্যাট রেডার, মেবি আ ট্র্যাক রেডার, কিন্তু আমরা করছি অন দ্য সেম প্ল্যাটফর্ম। আচ্ছা, সেটা 400 কিলোমিটার, মানে 400 কিলোমিটার ডোম পেলাম, বা 600 কিলোমিটার যদি একটা রেডিয়াস ধরেন একটা সার্কেলের, তাহলে টোটাল ফ্রন্টেজ আমি 800 কিলোমিটার পাচ্ছি অফ কভারেজ থ্রু ওয়ান S-400 প্ল্যাটফর্ম অফ ব্যাটারি অফ S-400, 3 লঞ্চার্স, 1 গাইডেন্স সিস্টেম। এটা দিয়ে আমরা একটা 800 কিলোমিটার, 8 to 1200 কিলোমিটার একটা ফ্রন্টেজ পাচ্ছি, এক্সটেন্ডেড রেঞ্জও আছে। আচ্ছা, এটা হলো S-400 মিসাইলের কথা। কিন্তু তার নিচে যে সাবসিডিয়ারি মিসাইলস গুলো আছে, এটা তো S-400 ইজ আ লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, LRSAM বলে। তার আন্ডারে আমরা আসছি বারাক মিসাইল সিস্টেমস এক্সেট্রা, যেগুলো মিডিয়াম রেঞ্জ স্যাম। তারপরে আমরা শর্ট রেঞ্জ স্যামে আসছি, যেটা হচ্ছে ধরুন 45 কিলোমিটার রেঞ্জ, যেমন ধরুন আমাদের আকাশ এক্সেট্রা। আকাশ হ্যাজ রিপ্লেসড আমাদের আগে রাশিয়ার একটা মিসাইল সিস্টেম ছিল কোয়াদ্রাত বলে। আর্মার্ড কলম স্যার জানেন, আর্মার্ড স্যার দেখেছেন স্পাগু অ্যান্ড, তো এটা একটা এডি গ্রুপ এসপি আর্মার্ড কলমসদের সাথে পুরো একটা ট্যাকটিক্যাল ব্যাটেল এরিয়াকে কভার করতো, মেকানাইজড ওয়ার, মেকানাইজড কনফ্লিক্ট। সেটা রিপ্লেসড হয়েছে বাই টু অ্যান এক্সটেন্ট বাই অ্যান অ্যাডভান্স সিস্টেম লাইক দ্য আকাশ, and through Akash has come the Akash Tir. এই আকাশ তীর ইজ অ্যান ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক সিস্টেম, যেটা আমাদের এয়ার ডিফেন্সকে ম্যানেজ করতে এবং নানান ইকুইপমেন্টকে মার্জ করতে, ইনক্লুডিং S-400 কে মার্জ করতে হেল্প করে। টোটালি ডেভেলপড বাই DRDO অ্যান্ড বাই দ্য এয়ার ডিফেন্স, আর্মি এয়ার ডিফেন্স সিস্টেমস উইথ দ্য হেল্প অফ ইনপুটস ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড দ্য নেভি। DRDOর কথা উঠলো, আমি আবারও সুজিত বাবুর কাছে যাবো এবার। যে বিক্রান্ত, আমরা দেখেছি অগ্নি, আমাদের এমন অনেক অস্ত্র নতুন করে তৈরি হয়েছে, এবং আমাদের ডিফেন্সের যে অস্ত্র ভান্ডার সেটা তৈরি করতে কিন্তু DRDOর একটা বিরাট ভূমিকা। একটা সময় DRDOর সঙ্গে তার খবর বাইরে আসাটাও খুব কঠিন ছিল, তার সঙ্গে কাজ করা, তার খবর পাওয়া। এখন অবশ্য আমাদের যুগের সঙ্গে সঙ্গে সেগুলো একটু শিথিল হয়েছে, কিন্তু DRDO অনেক বেশি টেকনিক্যালি উন্নত হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধাস্ত্রেও আমরা AI এর
ব্যবস্থা নিতে পেরেছি, আমরা যোগ করতে পেরেছি কিছু রোবটিক সিস্টেম। আমি ডিআরডিওর এই উন্নতিটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলবো, যে এরকম নতুন কি কি অস্ত্র আমাদের হাতে মজুত আছে যেটা আমরা এখনো ব্যবহারই করিনি, আমরা অপারেশন সিঁদুরে দেখাইনি, প্রয়োজনে দেখাতে পারি। ডিআরডিওর কাছে এরকম কি কি জিনিসপত্র রয়েছে যেটা আমাদের ডিফেন্স সেক্টরটাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে? মনীষা, এটা খুব ভালো প্রশ্ন। যেরকম আমরা ডিসকাস করছিলাম এখন, যে অনেক কিছু ডেভেলপ হয়েছে যেগুলো এবার যুদ্ধে, মানে অল্প সময়ে যুদ্ধে হয়েছে যদিও, এগুলো পরিষ্কারভাবে দেখা গেছে যে এগুলো কিভাবে, হ্যাঁ, এটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তো এই যে আমি আবার নিয়ে যাই, কারণ এটা চর্চা হচ্ছিল বিশেষ করে এয়ার ডিফেন্সের নিয়ে, কারণ এটাই মেন। এই 100 ঘন্টার মধ্যে যে 3-4 দিনের যে একটু আমরা দেখা প্রদর্শন করতে পেরেছি, এটা মেনলি হচ্ছে গিয়ে এয়ারফোর্স এবং এয়ার ডিফেন্সেরই একটা ব্যবহার হয়েছিল ওদের ইকুইপমেন্ট। তো এই যে ইকুইপমেন্টগুলো ছিল, যেরকম কারণ সঞ্জয় বলছিলেন, আমাদের সময় যখন ছিলাম তখন যে পুরনো যে এয়ার ডিফেন্সের ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো এখন সব রিপ্লেস হয়ে গিয়ে এখন অনেক ডেভেলপ, অনেক উন্নত ধরনের ইকুইপমেন্ট এসছে। যেরকম কারণ সঞ্জয় বললেন S-400 যেটা আমরা রাশিয়ার থেকে এখন কিনছি বা এখনো আসা পুরো বাকি আছে, আর উনি যেরকম বললেন S-500 আমরা ডেভেলপ করব। সিমিলারলি আমাদের আরো ইকুইপমেন্ট আছে যেগুলো রাফাল রয়েছে, ইকুইপমেন্ট যেগুলো আপনারা জানেন যে বমগুলো ব্যবহার হয়েছিল প্রথম দিনে 7 তারিখ রাতে, এগুলো 2016-তে যখন আমরা রাফাল প্রথম কিনি তখন তার সঙ্গে এগুলো কেনা হয়েছিল, আর বহুত দামও ছিল তখন। এখন এগুলো মোটামুটি বেশিরভাগ ভারতের মধ্যেই তৈরি হচ্ছে, আর বিশেষ করে এগুলো আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। ডিআরডিও মানে আমি ধরে নিলাম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমাদের 41খান অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে। স্যার, আপনি কি বলছেন যে আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর ভারত, সেটাকে যে ভাষাতেই বলি, আমাদের ডিফেন্স সেক্টর থেকেও সেই আত্মনির্ভরতার পাঠ শুরু হচ্ছে? একদম একদম ঠিক বলেছো। এই আমাদের যুদ্ধের সময় আমরা এখন দেখে নিলাম, আর আমাদের যা জিওপলিটিক্যাল সিচুয়েশন চলছে পৃথিবীতে, যে একবার কিছু হয়ে গেলে কেউ হয়তো অত সাথে কেউ আমাদের দাঁড়াবে না। তো আমাদের এখন আমাদের টেকনোলজি, আমাদের আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছে, মানে অত্যধিক ভালো পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা যে পারবে না এটা অসম্ভব ব্যাপার। আর তাদের এখন আমাদের ইসরো ধরে নিন, ডিআরডিও ধরে নিন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি ধরে নিন, গভর্নমেন্টে যতগুলো সংস্থাগুলো রয়েছে এগুলো আগে প্রচার অত হয়নি, এখন যেহেতু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনেক বেড়েছে, যেরকম সবই খবর সবাই জানেন মোটামুটি, এগুলো অনেকভাবে আমাদের সাহায্য করছে ভারতকে আরো সবল হতে। আর এই যে আত্মনির্ভর ভারতের যে একটা আবহাওয়া চলেছে অনেক বছর ধরে, আর যেভাবে আমাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আপনারা জানেন যে সামান্য কি কয়েক হাজার কোটি আমরা এক্সপোর্ট করতাম, এখন এই বছরে হয়তো আসছে, এই বছরটাই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার হয়তো 40-50 হাজার কোটি টাকার মতন এক্সপোর্ট হতে পারে। কারণ আমাদের যে মিসাইল সিস্টেমগুলো এখন প্রদর্শন হয়েছে এবার এত সক্ষম হয়েছে যে এখন অনেক এনকোয়ারিজ আসছে, অলরেডি অনেক দেশ আমাদের থেকে কিনছে, আরো হয়তো কিনবে। আর এই আরো যে এআই যুক্ত যেটা সাইবার ওয়ারফেয়ারে চলে যাচ্ছি আমরা, বা স্পেস ওয়ারফেয়ারে চলে যাচ্ছি, যেটা ইঙ্গিত করলেন কর্নেল সঞ্জয় কিছুক্ষণ, তো এগুলো তো স্বাভাবিক, অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার। আর কিন্তু এআই যেভাবে আমাদের যুদ্ধক্ষেত্রটাকে চেঞ্জ করে দিচ্ছে, আমরা ইউক্রেন যুদ্ধে দেখলাম, এবং আগে এগুলো আরো ব্যবহার হবে, কারণ কেউই আমাদের চায় না যে আমাদের সোলজারদের ক্ষতি হোক বা আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হোক। যদি এই দিয়েই যুদ্ধ না করেই কোনো দেশকে আমরা হারাতে পারি বা জঙ্গিদের আমরা অক্ষম করে দিতে পারি, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে। আর এতে ডিআরডিও আর অর্ডিন্যান্স ফ্যাক্টরির অনেক অনেক কন্ট্রিবিউশন রয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। একদম বেশ, ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটি প্রশ্নে যাব, যে প্রশ্ন আমরা সকলেই জানতে চাইছি। আপনারা আলোচনাতেও বলেছেন যে আমরা একটা বিরতি নিয়েছি, অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়ে যায়নি। এই যে অপারেশন সিঁদুর, ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করলো এই অপারেশন সিঁদুর দিয়ে, ভারত বুঝিয়ে দিল সে কতটা শক্তিশালী। এর বাইরে ভারতের আর কি কি লাভ হলো? আমি যাব আবার সঞ্জয় বাবুর কাছে। দেখুন, প্রথমেই আসি লাভে। সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের বিরতি হয়নি। আমরা কিভাবে কথাটা বলবো সেটা আমাদের মুখ থেকে বেরোবে, আমাদের চিন্তাধারা থেকে বেরোবে। উই আর এবল টু ম্যানেজ দ্য হোল থিং অ্যান্ড ডিকটেট দ্য ন্যারেটিভ। আমাদের জিও পলিটিক্সে প্রসঙ্গ হচ্ছে যে কে ন্যারেটিভটাকে ডিকটেট করছে, কে কথা বলছে যেটা প্রাসঙ্গিক বা এই সময়ের সাথে প্রাসঙ্গিক, টাইম অ্যান্ড স্পেস। সেই ইনিশিয়েটিভটা আজকে ভারতের সাথে, এটা সবচেয়ে বড় জয়, সবচেয়ে বড় পজিটিভ, দ্যাট উই আর ডিকটেটিং ন্যারেটিভ। এবং ন্যারেটিভটা কি?
আমরা ডিফেন্সিভ কিছু কাজ করলাম 45 মিনিটে। আর আপনার যে প্রশ্নটা ছিল যে অফেন্সিভ পার্ট, কি আমাদের আজকে একটা গ্লোবাল প্রেজেন্স ইন দ্য ফর্ম অফ ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড ইন সাউথ ইস্ট এশিয়া, আমাদের যে প্রেজেন্সটা সেটা ইজ ইন দ্য ফর্ম অফ ইকোনমি, ইমার্জিং। এবং ইমার্জিং ইকোনমি, আমাদের দেশ অত্যন্ত ধনধান্য একটা দেশ ছিল। সে দেশে নানান লোকেরা আসে হাজার হাজার বছর ধরে জাস্ট টু এক্সপ্লয়েট দ্য রিচনেস অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন আ কান্ট্রি অফ স্টার্ট আপস অ্যান্ড রিভাইভালস অ্যান্ড রিচনেস, বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ঐতিহ্য, হ্যাঁ, আমাদের দ্য ওয়ে উই আর অ্যাজ ইন্ডিয়ান্স, হ্যাঁ, এটা লক্ষ লক্ষ বছর ধরে প্রসিদ্ধ। নানান দেশের কালচার এখানে এসে মার্জ কেন করতে পেরেছে? বিকজ উই ওয়ার অ্যান অল এনকাম্পাসিং কালচার। আমি একেবারে শেষ প্রশ্ন করব সুজিত বাবুর কাছে। আপনারা দুজন মিলেই বলেছেন যে আমরা প্রচুর উন্নতি করছি, ডিআরডিওর ক্ষেত্রে উন্নতি হচ্ছে, আমাদের দেশের ডক্ট্রিন চেঞ্জ হয়েছে, আমরা হুমকি আসার পরে উত্তর দিই না, হুমকি আসতে পারে এটা ভেবেই আমরা উত্তর দিতে শিখেছি। এক্ষেত্রে একটা দেশ তো সবসময় তার নাগরিককে নিয়ে তৈরি হয়। প্রথম, নাগরিক সচেতনতা, একটা দেশের প্রতি অন্য দেশের ডিফেন্স কিভাবে হতে পারে, নাগরিকেরও অনেক দায়িত্ব। একদম। এবং এই নাগরিক কতটা আর্ম ফোর্স জয়েন করছে, পার্সেন্টেজ কি বেড়েছে? আমরা জানি যে ইতিমধ্যেই আমাদের দেশে এরকম কোনো ব্যবস্থা নেই যে প্রত্যেকটি মানুষকে আর্ম ফোর্সের ট্রেনিং নিয়ে রাখতে হবে, যেটা বিদেশের প্রচুর দেশে আছে। ভারতবর্ষকে এরকম কখনো এই চিন্তাভাবনায় যেতে পারে? বা এই এখনকার যে ছবি, তাতে কি অনেক তরুণ প্রজন্ম আপনারা দেখতে পাচ্ছেন যারা ভালোবেসে আর্মি জয়েন করতে যাচ্ছে? পার্সেন্টেজ কি বেড়েছে আগের থেকে? আমাদের দেশে আমাদের দেখুন 3টো সৈন্যবাহিনী মিলিয়ে হয় রাফলি অ্যারাউন্ড 12.5 থেকে 13 লাখ মতন রয়েছে, যেটা আর্মড ফোর্সেস আছে। এছাড়া যে হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, যেরকম আইটিবিপি আছে, বিএসএফ, সিআরপিএফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তো ওটার সৈন্যবাহিনী তো অনেক অনেক বেশি। তো রইল গিয়ে যেহেতু আর্মির একটা গভর্নমেন্টের বাজেটের মধ্যে থাকতে হয়, তো একটা লিমিটেড আমাদের প্রয়োজনীয়তার মতন সেভাবে আমাদের ডিফেন্স ফোর্স রাখতে হয়। এখন সোলজার লেভেলে, মানে অফিসার গ্রেডের নিচে যারা রয়েছেন, তার জয়েন করার জন্য আর্মিতে আগেও আজও অনেক অনেক ইচ্ছুক লোক আছে। গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করেছেন। তো সোলজার লেভেলে প্রবলেমটা অতটা নেই। রইল গিয়ে অফিসার লেভেলে, যেখানে স্যাংশন স্ট্রেংথ হচ্ছে রাফলি অ্যারাউন্ড 48 to 50,000, 52,000, যেখানে গিয়ে 7,000 মতন 8,000 মতন অফিসার এখনো শর্টফল রয়েছে। এই নয় যে লোক জয়েন করতে চায় না। সবাই হয়তো জানেন যে কাট অফ যে সিস্টেম রয়েছে, যে সিলেকশন প্রসেস রয়েছে, ইউপিএসসির মাধ্যম দিয়ে যদিও হয়, সেটা এত স্ট্রিনজেন্ট, যতক্ষণ রিকুইজিট কোয়ালিটি না পাওয়া যাচ্ছে ততদিন মানে কাউকেই ভর্তি করা হবে না, যদিও বা শর্টফল থাকুক না কেন। কারণ যখন যুদ্ধক্ষেত্রে লোক যাচ্ছে, যেরকম আমরা আগেই প্রথম প্রশ্নে আপনি যখন জিজ্ঞেস করেছিলেন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যে ইকুইপমেন্ট যা রয়েছে তার পেছনে যদি লোক ভালো না থাকে, তাহলে সেই ইকুইপমেন্টের কোনো স্বার্থ হবে না, লাভ হবে না। সেই জন্য এই সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট। এই শর্টফল থাকা সত্ত্বেও আমরা দেখে এসেছি আমাদের কার্গিল যুদ্ধ ইত্যাদি অনেক জায়গায়, যে আমাদের যে জুনিয়র অফিসাররা রয়েছে তারা অত্যধিক ভালো মানে প্রদর্শন করেছেন যখন যুদ্ধক্ষেত্রে যখন যেতে হয়েছিল। এইবার এয়ারফোর্সের যখন লড়াই হয়েছে, এয়ার ডিফেন্সের লড়াই হয়েছে, যদিও সব খোলাসা হয়নি, এটাও নিশ্চয়ই আমরা জানি যে মোস্ট পাইলটসরা যারা থাকে, এয়ার ডিফেন্স যারা সামনে এইসব অপারেট করেছে ইকুইপমেন্ট, এরা সব ইয়াং অফিসার্স ছিলেন। লিডারশিপ ডেফিনেটলি ছিল, তাদের গাইডেন্স ছিল, তাদের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি অবশ্য বুঝিয়ে দেওয়া হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল, তার ফলেই এসব সক্ষম হয়েছে। আমাদের দেশে আমাদের নাগরিককে, আপনি প্রশ্নের শেষ বলি যে নাগরিককে সচেতন হতে হবে। আমাদের ডিফেন্স ফোর্সেস যারা বর্ডারে রয়েছে, যেখানেই পড়ে আছে, বিভিন্ন আমাদের 9খানা দেশ আমাদের ঘিরে আছে, তো আমাদের এই 13 লক্ষ বাহিনী মিলে কতটা মানে প্রোটেক্ট করা যাবে? নাগরিককে আমাদের সচেতন হতে হবে। অনেক হয়েছে এই কয়েকদিনের মধ্যে, যেরকম এয়ার রেড, সাইরেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হয়তো বা এগুলো আরো আমাদের মজবুত হতে হবে। রইল গিয়ে আপনি হয়তো ইঙ্গিত করছেন ইসরায়েল বা অনেক কয়েকটা 1-2 দেশ আছে যারা কম্পালসারি মিলিটারি ট্রেনিং করায়, কিন্তু সবাইকে যদি ট্রেনিং করাতে হয় আমাদের হয়তো সম্ভব হয়তো হবে না, কারণ 140 কোটি লোক, অবশ্য খরচা রয়েছে, ট্রেনিং এর পদ্ধতি রয়েছে, কিভাবে করবে, কত স্তরে করবে। এনসিসি একটা ভালো অপশন রয়েছে, আর অনেকরাও জানেন যে এনসিসি সার্টিফিকেট করলে পরে আর্মি জয়েন করার প্রেফারেন্স পাওয়ার সুবিধা হয়। আর এই পথটা অনেকরা চুজ করেছেন।
আমাদের শ্রোতা বন্ধুরাও অনেকরা হয়তো নিশ্চয়ই জয়েন করতে চাইছেন, তাদেরও এটা চেষ্টা করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে মিলিটারি জয়েন করার মানে একটা ইউনিফর্ম পরার একটা আলাদাই একটা চার্ম রয়েছে, যেটা হয়তো বাইরে যতই যা চাকরি যাই করুক সেটা হয়তো অতটা সম্ভব হবে না। কিন্তু আমাদের দেশে বিনিময়ে অন্য দেশের যারা রয়েছেন যে ডিফেন্সকে যে এত সম্মান দেয়, কারণ ডিফেন্স সেভাবেই আমাদের দেশের প্রত্যেকটা 140 কোটি লোকের আমাদের সুরক্ষা আমাদের প্রথম দায়িত্ব, আমাদের প্রাণের থেকেও বেশি ইম্পর্টেন্ট। সুজলা সুফলা শস্য শ্যামলা ভারত আমাদের মা, সেই ভারত আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অবশ্যই পাবে, এই আশাবাদ রেখে আজ আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ। এতটা সময় আমাদের দিলেন এবং আমরা অবশ্যই নাগরিক সচেতনতার দিকেও লক্ষ্য রাখবো, ঠিক যতটা লক্ষ্য রাখবো আমাদের পড়শি কোনো দেশের হুমকির প্রত্যাঘাতের ওপরেও। ধন্যবাদ।